সাসপেন্স জাংশন। পুরুলিয়ার আদ্রা থানার আইসি সোমনাথ সেন যখন ভোরের চায়ে প্রথম চুমুক দিলেন, তখনই টেবিলের উপর রাখা ওয়্যারলেস সেটটা কর্কশ শব্দে জেগে উঠল। ওপাশ থেকে ডিউটি অফিসার বিকাশের গলা ভেসে এলো। স্যার, রঘুনাথপুর রোডের ধারের ওই পুরনো কোল্ড ডাম্পটার পাশে একটা মিনি ট্রাক দাঁড়িয়ে আছে। ভেতরে স্যার একটা বডি, পুরুষ মানুষ, বয়স আন্দাজ ওই 28-30 হবে। মুখটা একেবারে অ্যাসিডে পোড়ানো, আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না স্যার। সোমনাথবাবু চশমাটা নাকের উপর ঠিক করে নিলেন। বয়স 50-এর কোঠায় পৌঁছানোর আগেই চুলে পাক ধরেছে, কিন্তু তার চিল নজর এখনও আদ্রা শহরের অপরাধীদের বুকে কাঁপুন ধরায়। চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ক্রাইম সিন ঘিরে দাও, আমি ফরেন্সিক অফিসারদের নিয়ে এখনই রওনা দিচ্ছি। আধ ঘন্টার মধ্যে তিনি ফোর্স নিয়ে পৌঁছালেন স্পটে। খানিক দূরে কোল ডাম্প ঘিরে তখনও কুয়াশার আস্তরণ লেগে রয়েছে। দূর থেকে মনে হচ্ছে ছোটখাটো একটা মালভূমি। আশেপাশে জনবসতি নেই। রাস্তার ধারে মাঝারি আকারের ট্রাক্টর দাঁড় করানো ছিল। ধুলো ধূসরিত শরীর ট্রাক্টর, পিছন দিকটা আগাগোড়া ত্রিপল দিয়ে ঢাকা। কাছে যেতেই একটা উৎকট গন্ধ নাকে এলো, মাছের আষ্টে গন্ধ। সোমনাথবাবু নাকে রুমাল চাপা দিলেন। দেখলেন আনুমানিক 30 বছরের এক যুবকের শরীর শোয়ানো ট্রাকের মধ্যে। পরনে দামি জিন্স আর টি শার্ট, পায়ে দামি শু। তিনি লাশ নামাবার হুকুম দিলেন। দুজন জমাদার ট্রাকে উঠে লাশ নামিয়ে আনল। বিকাশ বলল, স্যার, কাল বিকেল থেকে গাড়িটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে। ডাম্পিং সাইটের মজুররা বলছে ও ট্রাক তাদের কোম্পানির নয়, ড্রাইভারও বেপাত্তা। আজ ভোরে চেক করতে গিয়ে লাশ উদ্ধার হয়েছে। আশ্চর্যের ব্যাপার, ট্রাকের নাম্বার প্লেট খুলে ফেলা হয়েছে। সোমনাথবাবু কেবল বললেন, হুম। ফরেন্সিক অফিসাররা কাজে লেগে পড়লেন। সোমনাথবাবু একটু দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে লাগলেন। খানেক পরে এক অফিসার এসে তাঁকে বললেন, স্যার, শুধু মুখ নয়, 2 হাতে 10টা আঙুলের ডগা তীব্র অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মৃত যুবকের পকেটে কোনো মানিব্যাগ, আইডি কার্ড বা মোবাইল কিচ্ছু নেই। পাশে দাঁড়িয়ে থাকা এএসআই বিকাশ ফিসফিস করে বলল, পেশাদার খুন স্যার, যাতে ফিঙ্গারপ্রিন্ট ল্যাবে পাঠালেও চেনা না যায়। সোমনাথবাবু বডির গলার কাছটা পরীক্ষা করলেন। একটা হালকা দাগ, ফাঁস লাগিয়ে মারা হয়েছে। এটা বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার হয় না, কিন্তু তার চোখ আটকে গেল যুবকের জুতো জোড়ার তলায়। সেখানে লেগে আছে এক অদ্ভুত ধরনের কাঁদা। লাল মাটির পুরুলিয়ায় এই ধূসর কালো আঠালো শুকনো কাদা এলো কোথা থেকে? সোমনাথবাবু উঠে দাঁড়িয়ে বললেন, বডি ময়না তদন্তে পাঠাও, আর এই জুতোর কাদার স্যাম্পল ল্যাবে পাঠাও। ট্র্যাকের চেসিস নাম্বার আরটিওতে পাঠাও। আমাদের জানতে হবে এই ছেলেটি কে। 3 দিন সোমনাথবাবু বিশ্রাম পেলেন না। আরটিও থেকে রিপোর্ট এলো, পরিত্যক্ত ট্রাকটি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে ভৈরব চক্রবর্তী নামে রেজিস্টার্ড। ঠিক সেই সময় ময়না তদন্তের রিপোর্ট এসে পৌঁছালো। তাতে জানা গেল, প্রথমে মৃত যুবকের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়, তারপর গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়। মৃত্যুর পর মুখের সামনের অংশ ও 2 হাতের 10টি আঙুলের ডগা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে তার পরিচয় শনাক্ত করা না যায়। মৃতের দাঁতের ফাঁকে এবং পাকস্থলীতে কিছু খাবারের নমুনা মিলেছে। সেগুলি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসতে আরও কয়েকদিন লাগবে। এছাড়া ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুতোর তলায় লেগে থাকা কাদা পুরুলিয়া অঞ্চলের নয়। সোমনাথবাবু বিকাশকে বললেন, ক্যানিং থানার আইসিকে ফোন করো। মৃতের মুখ বোঝা না গেলেও ছবি ওদের পাঠিয়ে দেখো।
চেহারা দেখে যদি আইডেন্টিফাই করতে পারে এই ছেলেটিই ট্রাকের ড্রাইভার কিনা। বিকাশ বলল, ওকে স্যার। পরের দিন থানায় এক যুবতী এসে হাজির হলো। বয়স 23-24। মুখ থেকে বোঝা যায় বহুক্ষণ ধরে কেঁদেছে। বিকাশ তাকে বসতে বলল, তারপর বলল, বলুন কি ব্যাপার? যুবতী কাঁপা গলায় বলল, কাগজে যে অজ্ঞাত পরিচয় মৃত যুবকের ছবি বেরিয়েছে, সে আমার বয়ফ্রেন্ড শম্ভু। কথা শেষ করেই সে ফুঁপিয়ে কেঁদে উঠল। বিকাশ তাকে সময় দিল। কিছুক্ষণ পরে মেয়েটি বলল, গত মঙ্গলবার ওর আসার কথা ছিল, আসেনি, ফোনও বন্ধ ছিল। আজ খবরের কাগজের ছবিটা দেখে আর নিজেকে সামলাতে পারিনি। আপনার নাম? শর্মিষ্ঠা হালদার। বাড়ি কোথায় আপনার? কি করেন? আমি মানবাজারে মামার বাড়ি থাকি। বাবা মা কেউ নেই। মামা মামির কাছে মানুষ। কলেজে পড়ি আর চাকরির পরীক্ষা দিচ্ছি। আপনি শিওর যে মৃত ব্যক্তি আপনার পরিচিত শম্ভুই? 100% শিওর। মঙ্গলবার সকালে ভিডিও কলে বলেছিল। এখন রওনা দিলাম, বিকেলে দেখা হচ্ছে। তখন ওর পরনে ওই ডিজাইন আর ওই কালারের টি শার্ট ছিল। শম্ভুর ডান হাতে বালা পরতো। পেপারে আপনারা লিখেছেন মৃত যুবকের হাতে বালা ছিল। আচ্ছা, আপনার শম্ভুর সাথে পরিচয় হয়েছিল কিভাবে? 8 মাস আগে মানবাজারের একটা স্টেশনারি দোকানে আলাপ, তারপর ধীরে ধীরে সম্পর্ক। কি কাজ করতো শম্ভু? ঠিক জানি না, বলতো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত। কাজের সূত্রে পুরুলিয়ায় আসতো। বাড়ি কোথায়? দক্ষিণ 24 পরগনা, ক্যানিংয়ের দিকে, মাতলা নদীর ধারে। পুরো ঠিকানা জানি না। বিকাশ ভুরু কুঁচকে বলল, এতদিন সম্পর্ক অথচ এক্স্যাক্ট ঠিকানাই জানেন না? শর্মিষ্ঠা দ্বিধা জড়িত গলায় বলল, আমি তো যাইনি ওর বাড়ি। বলেছিল খুব শিগগিরই নিয়ে যাবে, মায়ের সাথে পরিচয় করিয়ে দেবে। ফোন নাম্বার দিন। শর্মিষ্ঠা ফোন খুলে নাম্বারটা দিল। বিকাশ সঙ্গে সঙ্গে ডায়াল করল। রেকর্ডেড গলা ভেসে এলো, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ নট The রিচেবল। number you are trying to call is currently not reachable. Please try again later. ভোর 5টা। মাতলার বুকে ঢেউ তুলে গর্জন করতে করতে ছুটে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের একটি মোটরবোট। খানিক দূরে যাচ্ছিল একটা মাছ ধরা ট্রলার। সেই ট্রলারের কাছাকাছি মোটরবোটটা গেল। বোটের ভেতর থেকে মাইকিং শোনা গেল, ইঞ্জিন বন্ধ করো, পুলিশ! পালাবার চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হব। ট্রলারটা যেন ভীত হরিণের মতো থমকে দাঁড়িয়ে পড়ল। মোটরবোটে ছিলেন বিএসএফের কয়েকজন জওয়ান এবং ক্যানিং থানার পুলিশ। তারা লাফিয়ে নামলেন তার ভেতরে। ট্রলারের দিকে জনাতিনেক লোক দাঁড়িয়েছিল। পুলিশ তাদের সামনে যেতেই একটা লোক এগিয়ে এসে বলল, আমাকে পারমিট আছে কর্তা। বার করো পারমিট, আমরা তল্লাশি নেব। হুজুর, এই লাইনে আমরা বছর 10 কাজ করছি। আজ কি এমন অপরাধ করলাম যে তল্লাশি দিতে হচ্ছে? আমাদের কাছে খবর আছে যে এই ট্রলারে বেআইনি জিনিস রয়েছে। বেআইনি কি আর থাকবে স্যার? আমরা জেলে মাছ ধরি, মাছ আসে। ইতিমধ্যে একজন কনস্টেবল নেমে গিয়েছিল তার ভিতরে। চেঁচিয়ে বলল, স্যার, শুধু মাছ নয়, কাছিমও আছে, বড় বড় 3খানা। বক্তার জামার কলার ধরে অফিসার চোখ পাকিয়ে বললেন, তবে যে বললি শুধু মাছ আছে, কচ্ছপ চোরাচালান করা দুঃসাহস। চল থানায়, তোদের আজ খাতির করা হবে।
সেদিন একটু বেলার দিকে ক্যানিং থানার তরুণ সাব ইন্সপেক্টর রিতম চ্যাটার্জি ধৃত 3 জন পাচারকারীকে জেরা করছিলেন। 3rd ডিগ্রি দেওয়ার প্রয়োজন হয়নি, রিতমের ধারালো জেরাতেই কাজ হয়ে যাচ্ছিল। এই বল, কবে থেকে এইসব বেআইনি কাজ করছিস? হুজুর, জীবনে কোনোদিন অন্যায় কাজ করিনি, আমরা মাছই ধরি। ওই মুন্সির জন্যই আজ বিপদ ঘটি গেল। সরার কাছে ট্রলার ভিড়েছিল, ব্যাটা বলে কিনা কত বড় বড় কাসিম রে ভাই, জিভে জল চলে আসছে। মুন্সি বললো আর তোরা ধরলি? জানিস না ধরা পড়লে কি শাস্তি হয়? অন্যায় হয়ে গেছে গো কর্তা, আর হবেনি। ট্রলারের মালিক তো ভৈরব চক্রবর্তী। তোদের মালিকের নামে হুলিয়া জারি হয়েছে জানিস? ওর একটা ট্রাকে লাশ পাওয়া গেছে। শিগগির বল কোথায় গা ঢাকা দিয়ে আছে তোদের ভৈরব চক্রবর্তী। হুজুর, এসব কি বলছেন? মালিক গা ঢাকা দেবেন কেন? উনি তো তীর্থে গিয়েছেন। রিতম গলা তুলে বললেন, এই গণেশ, এদের হাজতে রাখো, তারপর ভৈরব চক্রবর্তীকে ধরে সব কটাকে একসাথে আদালতে চালান করতে হবে। গণেশ ও আরেকজন পুলিশ কনস্টেবল এই 3 জনকে টানতে টানতে নিয়ে গেল। এএসআই গোবিন্দর দিকে তাকিয়ে রিতম বললেন, ভৈরব চক্রবর্তী তীর্থে গিয়েছে? কোথায়? গোবিন্দ কিছু বলার আগেই হন্তদন্ত হয়ে থানায় ঢুকলেন এক ভদ্রলোক। ভদ্রলোকের বয়স 50-এর ঘরে, পরনে পাঞ্জাবি আর টেরিকটের প্যান্ট। ভদ্রলোক দরজার সামনে দাঁড়িয়ে বললেন, আসতে পারি স্যার? নমস্কার, আমার নাম ভৈরব চক্রবর্তী। রিতম চোখ তুলে তাকালেন, একবার মুহূর্তের জন্য গোবিন্দর দিকে তাকালেন, তারপর ঘাড় নেড়ে বললেন, আসুন। চেয়ারে বসে ভৈরব চক্রবর্তী বললেন, আজ সকালেই পুরী থেকে বাড়ি ফিরলাম, শুনলাম পুলিশ আমার খোঁজ করছে। আমার আমার অপরাধ কি স্যার? অপরাধ কি আর একটা ভৈরব বাবু? আপনারা পাপের পাহাড় তৈরি করে ভাবেন তীর্থ করলেই বুঝি সব পাপ ধুয়ে যাবে। মানে ঠিক বুঝলাম না। বোঝাচ্ছি। আজ ভোরে আপনার মাছ ধরার ট্রলারে গোটা 3 বিশাল আকৃতি নিষিদ্ধ কচ্ছপ উদ্ধার হয়েছে। জেলেরা গ্রেপ্তার হয়েছে। আপনার ট্রান্সপোর্ট কোম্পানির একটা ট্রাক পাওয়া গেছে পুরুলিয়া জেলার আদ্রা থানা এলাকায়, যার ভেতরও এক অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ মিলেছে। গল গল করে ঘামতে শুরু করলেন ভৈরব চক্রবর্তী। তার কথা আটকে গেল, চোখ কপালে তুলে বললেন, সর্বনাশ! কার লাশ? হরিচরণের নয় তো? আমি এখন কি জবাব দেব ওর বউকে? রিতম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, হরিচরণ? এই হরিচরণটা আবার কি? ভৈরব চক্রবর্তী বললেন, হরিচরণ ট্রাক ড্রাইভার, কিন্তু সে পুরুলিয়ায় কি করতে গিয়েছিল ট্রাক নিয়ে? হে ভগবান, আমার এ কি শনি লাগলো কপালে। রিতম হাত তুলে বললেন, দাঁড়ান, শুরু থেকে বলুন, হেয়ালি করবেন না। না স্যার, হেয়ালি করছি না। আমার 3খানা ট্রাক আছে। 2টো ট্রাক মানিকতলা বাজার আর একটা বারাসাতের মাছের আড়তে মাছ চালান দেয়। শুধু নিজের মাছের বাক্স নিয়ে যাওয়া লস বলে অন্য কোম্পানির মাছের বাক্সও আমরা ট্রান্সপোর্ট করি একসাথে। তারপর ইনভয়েস মিলিয়ে মাল ডেলিভারি দেওয়া হয়। মিসিং ট্রাকের চালক ছিল হরিচরণ। গত 8 তারিখ সে গিয়েছিল বারাসাতে, তারপর আর ফেরেনি। গোটা একটা দিন কেটে যায়। হরিচরণের ফোনেও সারা শব্দ না পেয়ে আমি বারাসাত থানায় কমপ্লেন রেজিস্টার করি। আপনি স্যার খোঁজ নিয়ে দেখুন আমি সত্যি বলছি কিনা। রিতম তাকালেন গোবিন্দর দিকে। গোবিন্দ বলল, আমি দেখছি স্যার। এই বলে সে চলে গেল। রিতম বললেন, কোথায় বারাসাত আর কোথায় পুরুলিয়া? আচ্ছা, পুরুলিয়ায় কি আপনাদের মাছ চালান যেত? না স্যার, অত দূরে আমরা মাছ চালান দিই না, রুট পারমিট নেই তো। হরিচরণের সাথে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়েছিল? একদমই না। হরিচরণ ছিল বেকার, বাড়ি বসে মদ খেত আর বউ ঠেঙাতো। ওর বউ একদিন আমার কাছে এসে কেঁদে পড়ল, বলল ওকে একটা চাকরি দিন বাবু, নইলে আমাকে মেরেই ফেলবে। হরিচরণের বউ আর আমার বউ একই গাঁয়ের মেয়ে। বউও বলল কিছু করো ওদের জন্য। কি করি? আমার ট্রান্সপোর্ট কোম্পানিতে ড্রাইভারের পোস্ট খালি ছিল। হরিচরণের ড্রাইভিং লাইসেন্স ছিল। কাজে ঢোকার পর লোকটার মতিগতি সত্যি
সত্যিই বদলে গেল। স্যার, জীবনে কোনোদিন অন্যায় কাজ করিনি। ওই গোপাল, মুন্সি আর লোকনাথ, ওরা আগে বনের মধ্যে গোসাপ ধরে চামড়া বিক্রি করত, পুলিশের ভয়ে লুকিয়ে বেড়াতো। সৎপথে আনার জন্য আমি নিজের উদ্যোগে ট্রলারে ওদের কাজ দিলাম। কিন্তু দেখুন স্যার, কথায় আছে না, কয়লার ময়লা শত দিলেও যায় না। গোবিন্দ এসে বলল, স্যার, বারাসাত থানার আইসির সঙ্গে কথা হলো। উনি জানালেন যে ওই মিসিং ট্র্যাকের একটা কমপ্লেন করা হয়েছিল। এই যে স্যার কমপ্লেন নম্বর। আদ্রা থানার আইসি সোমনাথবাবু আশ্চর্য হয়ে বললেন, কোথায় বারাসাত আর কোথায় আদ্রা? রুট পারমিট না থাকলে এত দূরে ট্রাকটা এলো কি উদ্দেশ্যে? থানায় বড়বাবুর টেবিলের সামনে চেয়ারে বসেছিল গোবিন্দ আর ভৈরব চক্রবর্তী। গোবিন্দ বলল, এই কারণেই ভৈরব চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ক্যানিং থেকে ছুটে এসেছি স্যার। ভৈরব চক্রবর্তীও লাশ শনাক্ত করে দেখুক যে সেটা হরিচরণের লাশ কিনা। ভৈরব চক্রবর্তী ভয়ার্ত কণ্ঠে বললেন, আমাকে লাশ দেখতে হবে? আমার গা কাঁপছে। হ্যাঁ স্যার, কি 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 করবো আমি? গোবিন্দ বলল, নাটক রাখুন মশাই, আপনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন, সহজে নিষ্কৃতি মিলবে না। সোমনাথবাবু বললেন, বিকাশ, তুমি এদের নিয়ে মর্গে চলে যাও, লাশ শনাক্ত করিয়ে ফিরে এসো। বিকাশ ও বাকি দুজন রওনা দিল মর্গের দিকে। এর খানিক পরেই থানায় ঢুকল শর্মিষ্ঠা। আসতে পারি স্যার? সোমনাথবাবু মুখ তুলে বললেন, এই যে শর্মিষ্ঠা, এসো। কি ব্যাপার? চেয়ারে বসে কান্না ভেজা গলায় শর্মিষ্ঠা বলল, শম্ভুর বাড়ির লোকেদের সাথে যোগাযোগ কি করা গিয়েছে স্যার? সোমনাথবাবু সহানুভূতির সঙ্গে বললেন, এখন অবধি না। ট্রাকটার একটা হদিশ মিলেছে, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে এসেছিল, কিন্তু শম্ভু নামে কারো পরিচয় পুলিশ পায়নি। আমরা এইমাত্র ট্রাক মালিককে মর্গে পাঠিয়েছি, দেখুক। শনাক্ত করে যদি বলে শম্ভুই আসলে ট্রাক চালক, তাহলে ব্যাপারটার একটা হিললে হয়। না স্যার, শম্ভু কেন হরিচরণ হতে যাবে? নিজের ব্যবসা থাকতে অন্যের গাড়ি ড্রাইভারি করবে? তাছাড়া ও তো গাড়ি চালাতে পারতো না। তুমি কি করে জানলে? ওকে বলেছিলাম একদিন, তুমি ট্রেনে যাতায়াত করো কেন? তোমার এত টাকা, নিজের একটা গাড়ি কিনতে পারো তো। বলেছিল ড্রাইভারের ওপর ভরসা নেই, আগে নিজে ড্রাইভিং শিখি, তারপর কিনবো। আই সি। স্যার। অস্ফুট কণ্ঠে শর্মিষ্ঠা বলল। সোমনাথবাবু তাকালেন। হ্যাঁ বলো। স্যার বলছি, শেষবার দেখা করে ফেরার সময় শম্ভু আমাকে একটা প্যাকেট রাখতে দিয়েছিল। আমি খুলে দেখিনি ভেতরে কি আছে, বলেছিল ফেরার পথে নিয়ে যাবে। সোমনাথবাবুর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি আগ্রহ দমন করে বললেন, কিসের প্যাকেট এনেছো? প্যাকেটটা? হ্যাঁ স্যার। কাঁধে ঝোলানো ভ্যানিটি ব্যাগ খুলে একটা মুড়ানো প্লাস্টিকের প্যাকেট বার করে দিল শর্মিষ্ঠা। সন্তর্পণে প্লাস্টিকের প্যাকেট খুলে সোমনাথবাবু দেখলেন ভেতরে রাবার ব্যান্ডের মোড়া কিছু পাকানো কাগজ রয়েছে। ব্যান্ড খুলে কাগজগুলো সোজা করে চোখের সামনে দেখে কিছুই বুঝতে পারলেন না সোমনাথবাবু। প্রতি কাগজে 3টে কলাম। বাঁ দিকের কলামে কিছু নাম্বার লেখা, মাঝের কলামে ইংরেজি কিছু বর্ণমালা যেমন KLE প্রভৃতি, আর একেবারে ডান দিকের কলামে কয়েকজন ব্যক্তির নাম। হাতে লেখা নয়, ছাপানো কাগজ। বেশ কিছুক্ষণ ভাবলেন সোমনাথবাবু, এ কিসের লিস্ট হতে পারে? বাঁ দিকের কলামে যদি ধরে নেওয়া যায় আইডি লেখা আছে, কিন্তু ইংরেজি লেটারগুলোর মানে কি? আর এই লোকগুলোর নামের কি অর্থ? এরা কি মাছের আড়তদার? ভৈরবের ব্যবসার সঙ্গে কি এই হিসাবের কোনো সম্পর্ক আছে? মাথায় জুৎসই কিছুই এলো না। তিনি শর্মিষ্ঠার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এই কাগজের ব্যাপারে শম্ভু তোমাকে কি বলেছিল?
কিছুই তো বলেনি স্যার, শুধু রাখতে দিয়েছিল, বলেছিল ফেরার পথে নিয়ে যাবে। শম্ভু কতদিন অন্তর পুরুলিয়া আসতো? কোনো ঠিক ছিল না স্যার, কখনো মাসে একবার, আবার কখনো 2 সপ্তাহ অন্তর একবারও এসেছে। প্রতিবার কি ট্র্যাকে চেপেই আসতো? ট্রাকের ব্যাপারে আমি কিছু জানি না স্যার, ও তো ট্রেনেই যাতায়াত করত। ওইসি। আচ্ছা স্যার, ওর ফোন নাম্বার থেকে ওর বাড়ির অ্যাড্রেস পাওয়া যায়নি? ওর মা হয়তো জানেনি না। শর্মিষ্ঠা 2 চোখ বেয়ে দর ধারায় জল গড়িয়ে পড়ল। সোমনাথবাবু বললেন, যে নাম্বার তুমি পুলিশকে দিয়েছ তা শম্ভুর নামে রেজিস্টার্ড নয়। কে এক হরেন পালের সিম কার্ড, বাড়ি দিনাজপুরে। আমরা তদন্ত করে দেখেছি হরেন পাল মারা গেছে 6 মাস আগে। শর্মিষ্ঠা বলল, এসব কি হচ্ছে স্যার? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আপনারা দয়া করে শম্ভুর মাকে খুঁজে বার করে ওর ছেলের বডি হ্যান্ড ওভার করার ব্যবস্থা করুন স্যার, আপনাদের পায়ে পড়ছি। আমি একটা রাতও ঘুমোতে পারছি না। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। তাছাড়া শম্ভুর বডি ডিকম্পোজ হতে শুরু করেছে, আর বেশি দিন এভাবে রেখে দেওয়া যাবে না। এই কাগজগুলোর কথা বলে তুমি অনেকটা হেল্প করলে পুলিশকে। নিশ্চিন্ত মনে বাড়ি যাও, একটা কিছু খবর আসবেই। শর্মিষ্ঠা হাত জোড় করে নমস্কার জানিয়ে চলে গেল। সোমনাথবাবু ভ্রু কুঁচকে হাতে ধরা কাগজগুলোর দিকে তাকিয়ে রইলেন। তারপর রিসিভার তুলে বললেন, বিকাশ, বডি আইডেন্টিফাই করে ভৈরব চক্রবর্তীকে থানায় নিয়ে আসবে। আমার মন বলছে মৃত যুবক হরিচরণ নয়। এছাড়া এইমাত্র হাতে নতুন ক্লু এসেছে। মর্গে বরফের ট্রেতে শোয়ানো বিকৃত হয়ে আসা মৃতদেহের দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ভৈরব চক্রবর্তী বললেন, এ লাশ হরিচরণের নয়, একে আমি চিনি না। বিকাশ আশ্চর্য হয়ে বলল, ভালো করে দেখুন, আপনি না চিনলে আপনার কোম্পানির ট্রাকে ওই ব্যক্তি কি করছিল? আমি জানি না স্যার, বিশ্বাস করুন। আমি ছোট ব্যবসায়ী, 2 ছোট ট্রলার আর 3টে মাছ চালানের ট্রাক, 11 জন কর্মচারীর পেট চলে আমার ব্যবসায়। আমি সত্যিই কিছু জানি না। বিকাশ বলল, আমার ওপর অর্ডার আছে, আপনাকে থানায় যেতে হবে। স্যার কিছু প্রশ্ন করতে চান। সকলে জিপে উঠে আবার থানার উদ্দেশ্যে রওনা দিলেন। থানায় পৌঁছে সোমনাথবাবুর টেবিলের সামনে বসল গোবিন্দ। ভৈরব চক্রবর্তীকে অপেক্ষা করতে বলা হলো পাশের একটি ঘরে। সোমনাথবাবু গম্ভীর মুখে বললেন, লাশ যে হরিচরণের নয় তা আমি আগেই আন্দাজ করেছিলাম। তবে শম্ভু এই এলাকার লোকও নয়। তার জুতোর শোলে লেগে থাকা কাদার স্যাম্পেল পরীক্ষা করে জানা গেছে ওই কাদা দক্ষিণবঙ্গের নদী এলাকার এঁটেল মাটি। অর্থাৎ এতখানি পথ শম্ভুকে ট্র্যাকে চাপিয়ে আনা হয়েছিল। কিন্তু কেন? গোবিন্দ, তুমি ক্যানিং ফিরে রিতমকে বলবে শম্ভুর ঠিকানা জোগাড় করার জন্য উঠে পড়ে লাগতে। গোবিন্দ বলল, সে তো নিশ্চয়ই। তবে স্যার, এই ভৈরব চক্রবর্তী কিন্তু আমাদের সত্যি কথা বলছে না। শম্ভুর সাথে এ লোকের যোগাযোগ থাকা আশ্চর্যের কিছু নয়। খুব সম্ভব সে ট্রলারের কোনো একটা কর্মচারী ছিল। আর আমার সন্দেহ ভৈরব চক্রবর্তীর সাথে হরিচরণের একটা সাঁট ছিল স্যার। উদ্দেশ্য আর কিছুই নয়। শম্ভু হয়তো নির্দোষ কর্মচারী ছিল, পরে ভৈরবের কালো ব্যবসা সম্পর্কে অনেক কিছু জেনে যায়, তাই তাকে সরানোর দরকার হয়ে পড়েছিল। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে হরিচরণও সম্ভবত বেঁচে নেই, কারণ ভৈরবের মতো ডেঞ্জারাস লোক নিশ্চয়ই তার অপরাধের কোনো সাক্ষী রাখবে না। কিন্তু হাতের 10টা আঙুল পোড়ানো, এর অর্থ শম্ভু ভদ্রলোক নয়। তার পরিচয় গোপন করাই একমাত্র উদ্দেশ্য ছিল খুনির। বিকাশ বলল, স্যার আপনি কি ভৈরবকে ইন্টারোগেশন করবেন? সোমনাথবাবু বললেন, বেশি কিছু নয়, কটা নাম পড়ে শোনাবো। নামগুলো পড়ার সময় ভৈরব চক্রবর্তীর মুখের এক্সপ্রেশনের দিকে তোমরা খেয়াল রেখো।
ভৈরবকে আনা হলো সোমনাথ বাবুর সামনে। চেয়ারে বসে ভৈরব চক্রবর্তী বললেন, আমাকে কি আপনারা অ্যারেস্ট করছেন? সোমনাথ বললেন, ভয় পাবেন না, পুলিশ বেআইনি কাজ করবে না। অ্যারেস্ট করার প্রয়োজন হলে নির্দিষ্ট কারণ দেখিয়েই আপনাকে অ্যারেস্ট করা হবে, শুধু সন্দেহের বশে নয়। এখন কিছু নাম আপনাকে শোনাচ্ছি, দেখুন দেখি এই নামে কাউকে চেনেন কিনা। খানিক আগে শর্মিষ্ঠার দেওয়া কাগজে চোখ মেলে একে একে কয়েকটা নাম পড়ে গেলেন সোমনাথবাবু। ভৈরব শুনলেন, চোখে মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। নাম পড়া শেষ হলে কেবল বললেন, এদের কারোরই নাম শুনিনি। ব্যবসায়ী মানুষ আমি স্যার, ব্যবসার খাতিরে অনেক লোকের সাথে ওঠা বসা করতে হয়, সবার নাম মনে থাকে না স্যার। সোমনাথবাবু বললেন, আপাতত আপনি পাশের ঘরে যান, গোবিন্দ স্যারের সাথে ক্যানিং ফিরে যান আজকের ট্রেনে। পরবর্তী নির্দেশ ক্যানিং থানা আপনাকে দেবে, আমাদের দিক থেকে আর কোনো প্রশ্ন নেই। ভৈরব চক্রবর্তী উঠে চলে যেতে সোমনাথবাবু গোবিন্দকে বললেন, লোকটাকে চোখে চোখে রেখো গোবিন্দ। গোবিন্দ বলল, স্যার, আর একটা কথা, ভৈরব চক্রবর্তীর ট্রলারের 3 জন জেলে আমাদের হেফাজতেই রয়েছে। বিরল প্রজাতির 3টে কচ্ছপ ধরে ট্রলারের খোলের মধ্যে রেখে দিয়েছিল। এক্ষেত্রে জেলেদের বক্তব্য হলো তাদের মালিক নাকি কিছুই জানে না। রিতম বুদ্ধিমান ছেলে, পুলিশ লাইনের ট্রেনিংয়ে আমার হাতে ট্রেনিং নিয়েছিল, ও ঠিক ব্যাপারটা সামলাতে পারবে। আচ্ছা, আমি তাহলে উঠি স্যার, আপডেট দেবো, আর আপনারাও আপডেট পাঠাবেন। পেটে হাত দিয়ে যন্ত্রণাকাতর মুখে স্বাস্থ্যকেন্দ্রের ওয়েটিং রুমে বসেছিল গোপীনাথ। তার মতো আরও রোগীরা অপেক্ষারত। ভেতরে ডাক্তারবাবু পেশেন্ট দেখছেন। বছর 2 আগে এই দেউলবাড়ি গাঁয়ের 20 কিলোমিটারের মধ্যে কোনো স্বাস্থ্যকেন্দ্র ছিল না। ছোটোখাটো রোগের চিকিৎসা করত গাঁয়ের কিছু হাতুড়ে ডাক্তার আর কবিরাজরা। বাড়াবাড়ি কিছু হলে লোকে যেত সদর হাসপাতালে। রাস্তা ভালো নয়, বর্ষার সময় রাস্তা তলিয়ে থাকে জলের তলায়। অধিকাংশ সময় রোগী হাসপাতালে পৌঁছবার আগেই রাস্তাতেই মরে যেত। তবে সম্প্রতি একটা এনজিও সংস্থা গাঁয়ে এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার পর আশেপাশের 10টা গাঁয়ের লোকের ভারী সুবিধা হয়েছে। মাত্র 30 টাকার ভিজিটে যে কোনো রোগের চিকিৎসা পরিষেবা মেলে এখানে। রোগীরা পায় ভালো পথ্য, ওষুধ বিলকুল ফ্রি, আর ছোটোখাটো অপারেশনের জন্যও বাইরে যাবার দরকার হয় না। স্বাস্থ্যকেন্দ্রে দিবারাত্র ভিড় তাই লেগেই থাকে। কম্পাউন্ডার এসে বলল, গোপীনাথ, তুমি আগে যাও। এই কথা শুনে বাকি রোগী যারা অপেক্ষা করছিল আপত্তি করে উঠল, তা কি করে হয়, আমাদের নাম্বার আগে। কম্পাউন্ডার বলল, ইমার্জেন্সি কেস, দেখছো না তোমরা? পেটে ব্যথায় কাতর হয়ে পড়েছে লোকটা। এসো গোপীনাথ। গোপীনাথ চলল ডাক্তারের চেম্বারে। বেডে শুইয়ে ডাক্তারবাবু গোপীনাথের পেট টিপে পরীক্ষা করলেন। বললেন, দেখো তো, লাগছে? গোপীনাথ বিকৃত মুখে বলল, জন্মের লাগা লাগতেছে, মনে হইতেছে প্রাণটাই বাইরে যাইব। তোমার রিপোর্টগুলো আমি দেখেছি, আপাতত তো তেমন গুরুতর কিছু চোখে পড়ছে না। তবে তোমার উপসর্গ দেখে মনে হচ্ছে আরও কিছু পরীক্ষা দরকার। অ্যাপেন্ডিক্সের সমস্যা হতে পারে, আবার অন্য কোনো কারণও থাকতে পারে। অনেক সময় স্ক্যানে ধরা পড়ে না। তবে যদি সার্জন অপারেশনের পরামর্শ দেন তাহলে সেটা এখানে হবে না। এটা একটা ছোট স্বাস্থ্যকেন্দ্র, ছোটোখাটো সেলাই, ফোঁড়া কাটা বা হাড়ের প্রাথমিক চিকিৎসা হয়। বড় অপারেশনের জন্যে তোমাকে অন্য হাসপাতালে পাঠাতে হবে, আর সে ব্যবস্থা আমরাই করে দেবো। গোপীনাথ হাত জোড় করে বলল, আগে যা করার তাড়াতাড়ি করেন ডাক্তারবাবু, এই যন্ত্রণা আর সইতে পারতেছি না। এই অপারেশন করলে আমি যদি সুস্থ হয়ে উঠি তবে তাই করেন ডাক্তারবাবু। গোপীনাথকে বিছানা থেকে উঠে বসতে বলে হাত ধুয়ে ডাক্তারবাবু বার করলেন একটা কাগজ। সেইটা এগিয়ে দিয়ে বললেন, হ্যাঁ দেখো, এখানে সবই লেখা আছে, পড়ে নিয়ে সই করে দিও।
তারপর ভর্তি হয়ে যাও। যদি কিছু বুঝতে না পারো তাহলে বাইরে কম্পাউন্ডার বাবু আছেন, ওনাকে জিজ্ঞেস করে নেবে। গোপীনাথ বলল, জি আজ্ঞে ডাক্তারবাবু। বাইরে এসে কম্পাউন্ডারকে সে কাগজ দেখাতেই কম্পাউন্ডার বলল, ভালোই তো, ডাক্তারবাবু ভর্তির জন্য রেকমেন্ড করেছেন। তুমি বাড়িতে খবর পাঠিয়ে কিছু জামা কাপড় পাঠিয়ে দিতে বলো, আর কাগজে একটা সই করে দাও। সই করতে পারো তো? গোপীনাথ মাথা চুলকে বলল, কই এই আঙুলের ছাপ দিলে হবে না কম্পাউন্ডার বাবু? হ্যাঁ, কম্পাউন্ডার হেসে বলল, নিশ্চয়ই হবে, দাঁড়াও কালির প্যাড নিয়ে আসি। গোপীনাথের আঙুলের ছাপ লাগানো কাগজ হাতে নিয়ে কম্পাউন্ডার একজন ওয়ার্ড বয়কে ডেকে বলল, ওকে 3 নম্বর রুমে নিয়ে যাও। ওয়ার্ড বয়ের সাথে গোপীনাথ চলল 3 নম্বর রুমের দিকে। রুমের দরজা খুলে ওয়ার্ড বয় বলল, ওই যে বিছানা, যাও গিয়ে শুয়ে থাকো। তোমার বাড়ির লোক কে এসেছে? গোপীনাথ বলল, মানে এই আমার তো বাড়ির লোক কেউ নাই। কই কি টেহা দিতাছি তোমারে, এই আমার জন্য একটা লুঙ্গি আর গামছা আনায় দেবা ভাই। হ্যাঁ, ব্যাস ব্যাস, ওতেই হবে, দাও টাকা দাও। টাকা নিয়ে ওয়ার্ড বয় চলে যেতেই একবার তীক্ষ্ণ চোখে ঘরটা দেখল গোপীনাথ। এই ঘরে আপাতত তাকে একাই থাকতে হবে। মোট 5খানা বেড এই ঘরে, থাকলেও রোগী বলতে সে একাই। দেখা যাক। সেদিন দুপুরে গোপীনাথকে খেতে দেওয়া হলো গরম স্যুপ। সন্ধেবেলা ওয়ার্ড বয় এসে বলল, ওষুধগুলো এক্ষুনি খেয়ে নাও গোপীনাথ, তারপর তোমাকে বড় হাসপাতালে নিয়ে যাওয়া হবে। গোপীনাথ মাথা হেলিয়ে বলল, জি আচ্ছা। তারপর ওষুধগুলো মুখে পুরে জল খেয়ে মুখ বিকৃত করল। এই তো, এবার শুয়ে পড়ো, কাল দেখবে ভালো হয়ে গিয়েছো। সন্ধ্যের মুখে একটা মাঝারি আকারের অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো স্বাস্থ্যকেন্দ্রের সামনে। গোপীনাথের ঘুমন্ত শরীরটা স্ট্রেচারে সরিয়ে দুজন স্ট্রেচার বাহক নিয়ে গেল অ্যাম্বুলেন্সের ভেতর। দরজা বন্ধ হয়ে গেল। প্রায় আধ ঘন্টা পরে অ্যাম্বুলেন্স পাকা রাস্তা ছেড়ে জঙ্গলের কাঁচা মাটির রাস্তা ধরে এগিয়ে চলল। আরও মিনিট 10 পরে সেটা গিয়ে থামল একটা দোতলা বাড়ির সামনে। অন্ধকার ফুঁড়ে 2 মূর্তি এসে হাজির হলো অ্যাম্বুলেন্সের পিছনে। কেউ কোনো কথা বলল না। গাড়ির দরজা খুলে স্ট্রেচার বার করে সেই 2 ছায়ামূর্তি হেঁটে চলে গেল বাড়ির ভেতর। অ্যাম্বুলেন্সটা আবার দাঁড়ালো না, স্টার্ট দিয়ে বেরিয়ে গেল জঙ্গলের পথে। খানিক পরেই হেডলাইট নিভিয়ে আরও একটা গাড়ি এসে দাঁড়ালো জঙ্গলের সেই সরু পথে। গাড়ি থেকে গোটা 3 ছায়ামূর্তি নেমে চাপা গলায় কথা বলতে লাগলো। লোকেশন তো ওটাই দেখাচ্ছে স্যার, সামনে একটা বাড়ি। তবে কি ওটাই? অন্য ছায়ামূর্তি বলল, অপেক্ষা করা ছাড়া উপায় নেই, সিগন্যাল এলেই অ্যাকশন নিতে হবে। সকলে গাছের আড়ালে চলে যাও। ওদিকে গোপীনাথকে স্ট্রেচারে শুইয়ে স্ট্রেচার বাহক দুজন একটা করে ঘরে মস্ত টেবিলের ওপর স্ট্রেচার শুদ্ধ নামিয়ে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। খানিক পরেই অ্যাপ্রন পরা 2জন ব্যক্তি দরজা ঠেলে ভেতরে ঢুকল। একজনের হাতে একটা কাগজ। সেটা দেখে সে বলল, 1102-কে গোপীনাথ নস্কর, একে এখনই ওটিতে নিয়ে যেতে হবে। আর একজন বলল, কনফার্ম গেই তো, গতবার ডেটা এন্ট্রিতে ভুল হয়ে এল উঠে গিয়েছিল, কর্তারা খুব রেগে গিয়েছিলেন। ওটা সত্যিই মস্ত ভুল ছিল, কিন্তু সিন্ধুক আমদানি বন্ধ হয়ে গিয়েছে। পুলিশ খুব ধরপকড় শুরু করেছে। যাকে কর্তারা বুঝে নেবেন, এখন চলো। 2 ব্যক্তি গোপীনাথের স্ট্রেচারের সামনে দাঁড়িয়ে পরীক্ষা করতে উদ্যত হতেই আচমকা একটা কাণ্ড ঘটে গেল। উঠে বসল গোপীনাথ। তার হাতে রিভলভার, চোখের তারা দুটো ঘূর্ণির মতো ঘুরছে। হুঙ্কার ছেড়ে বলল, হ্যান্ডস আপ! নড়েছিস কি মরেছিস? দেখছিস কি? তাড়াতাড়ি মাথার উপর হাত তুলে দাঁড়া। এই পুরো বাড়িটা পুলিশে ঘিরে ফেলেছে। চালাকি করার একটু চেষ্টা করলেই গুলি চালিয়ে দেবো। বাইরে পুলিশের হুইসেল শোনা গেল।
দরজা ঠেলে ভেতরে ঢুকলেন দুজন অফিসার। তাদের মধ্যে একজন রিতম। গোপীনাথের দিকে তাকিয়ে রিতম বললেন, ওয়েল ডান গোবিন্দ, দারুণ কাজ করেছো। অ্যাপ্রন পরা লোক দুটো মাথার উপর হাত তুলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আদ্রা থানার আইসি সোমনাথবাবু ডিউটিতে ছিলেন। বিকাশ প্রায় দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার মিসিং ট্র্যাকে যে লাশ মিলেছিল সেই কেসের কিনারা ক্যানিং থানার পুলিশ করে ফেলেছে স্যার। বিরাট চক্র, হিউম্যান অর্গ্যান চোরাচালানে যুক্ত ছিল। ডাক্তার, নার্স অনেকেই জড়িত, বড় বড় মাথারাও আছে স্যার, টিভিতে দেখাচ্ছে। সোমনাথবাবু আঁতকে উঠে বললেন, বলো কি, একটা লাশের পিছনে এত বড় গল্প লুকিয়েছিল? কিভাবে ধরলো? স্যার, রিতম স্যার বুদ্ধি খাটিয়েছিলেন। যে 3 জন জেলেকে কচ্ছপ চুরির দায়ে ধরেছিলেন, ওদের 3rd ডিগ্রি দিতেই গুরুত্বপূর্ণ তথ্য উগড়ে দেয়। জানা যায় কচ্ছপ খাবে বলে ধরেনি, ওদের প্রয়োজন ছিল কচ্ছপের খোল, যার সাংকেতিক শব্দ ছিল সিন্দুক। খোল পরিষ্কার করে তাতে বরফ ফুঁসে হিউম্যান অর্গ্যান পাঠানো হতো মাছের গাড়িতে। মাঝপথে ধরা পড়লেও পুলিশের নজর ঘুরে যাবে। কচ্ছপ চালান করার অপরাধে বড় জোর জরিমানা কি 2-1 বছরের জেল হতে পারে, এর বেশি কিছু নয়। অধিকাংশ ক্ষেত্রে মোটা জরিমানা দিয়ে জেলের শাস্তি এড়ানো সম্ভব হয়। তারপর স্যার, তিনি গোবিন্দকে পেশেন্ট সাজিয়ে পাঠালেন। গোবিন্দর বাহুতে তাবিজের ভেতর জিপিএস চিপ ছিল। ওকে ওরা ঘুমের ওষুধ দিয়েছিল। গালে ফেলেও সুযোগ বুঝে ফেলে দেয় ওষুধটি গোবিন্দ। ঘুমের ভান করে সব শোনে। ওরা ওকে নিয়ে যায় জঙ্গলের মধ্যে এক বাড়িতে। ওই বাড়িটাই হলো হিউম্যান অর্গ্যান পাচারের কেন্দ্র। ওখানেই অপারেশন হতো। সার্চে পুলিশ প্রচুর কচ্ছপের খোল আর বরফে রাখা হিউম্যান অর্গ্যান উদ্ধার করেছে। 2 জন ডাক্তার আর 6 স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার হয়েছে। রিতম স্যার আপনাকে ফোন করবেন। খানিক পরেই পকেটের ফোন বেজে উঠল সোমনাথবাবুর। তিনি ফোন রিসিভ করে বললেন, বলো রিতম, দারুণ কাজ করেছো, কংগ্র্যাচুলেশনস। ও প্রান্ত থেকে রিতম বললেন, সবই আপনার শিক্ষা স্যার। বড় বড় মাথারা আছে এই চক্রে, বিদেশি হাত আছে সে খবর পেয়েছি। শম্ভু সিনহা ছিল এই চক্রের এক সক্রিয় সদস্য। খুব সম্ভব ব্যবসা সংক্রান্ত গণ্ডগোলের জোরেই শম্ভুকে খুন করে এরা। যদিও যারা ধরা পড়েছে এখনো খুনের দায় নেয়নি। আর ভৈরব চক্রবর্তী? ভৈরব চক্রবর্তী নির্দোষ স্যার। উনি এসবের বিন্দু বিসর্গও জানতেন না। এই দলটা নিজেদের কোনো গাড়ি ব্যবহার করতো না। মাছ ট্রান্সপোর্ট কোম্পানির গাড়ি শেয়ারে নিয়ে তাতে ইনভয়েস দিয়ে নিজেদের পেটি চালান দিত। ভৈরব চক্রবর্তী তেমনই এক ট্রান্সপোর্ট কোম্পানির মালিক। উনি জানতেন ওর গাড়িতে নিজেদের মাছের বাক্স ছাড়াও অন্য কোম্পানির মাছের বাক্স চালান যাচ্ছে। দলে অনেক শিক্ষিত মুখোশধারী লোক আছে, কিন্তু আসল মাথা ছিল শম্ভু সিনহা। দেউলবাড়ি গায়ের স্বাস্থ্যকেন্দ্র ছিল শিকার ধরার জায়গা। এরকম আরও স্বাস্থ্যকেন্দ্র আছে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি এদের নেটওয়ার্ক দেখে। এছাড়া কিছু প্রমাণ মিলেছে এদের ডেটাবেসে। যে সমস্ত ভিকটিমদের শরীর থেকে এরা অর্গান কেটে নিত, সাংকেতিক শব্দে লিখে রাখত নির্দিষ্ট আইডি দিয়ে। দুঃখ এই, গরিব হরিচরণের কোনো খবর মিলল না। ফোন রেখে দিয়ে ভাবতে বসলেন সোমনাথবাবু। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েছে, ভালো কথা, কিন্তু কেঁচো নেই কেন? অর্থাৎ পুলিশ যে তিমিরে ছিল এখনও অবধি সেই তিমিরেই রয়ে গিয়েছে। দলের লোকেরা সর করে যদি শম্ভু সিনহাকে হত্যা করেও থাকে, ড্রাইভার বেচারা কি দোষ করল? সে কেন বেপাত্তা? ভাবতে ভাবতে নিজের মনেই বিড়বিড় করতে লাগলেন সোমনাথবাবু। কচ্ছপ চোরাচালানকারী ধরা পড়ল, কে খবর দিল পুলিশকে? না চাইতেই কি প্রমাণ হাতে এসে গেল? কে ফর কিডনি, এল ফর লিভার, ই ফর আই। এত বড় নেটওয়ার্ক যারা চালাচ্ছে তারা নিজেদের সিকিউরিটির ব্যবস্থা করবে না? সামান্য কিছু জেলের স্বীকারোক্তিতে তাসের ঘরের মতো ভেঙে পড়বে এত বড় নেটওয়ার্ক? শম্ভু নিজে নেটওয়ার্কের মাথা হয়েও অত গুরুত্বপূর্ণ প্রমাণ শর্মিষ্ঠার হাতে দিল কেন? শর্মিষ্ঠাই বা এত গুরুত্বপূর্ণ কাগজ পুলিশের হাতে
নিচে থেকে তুলে দিল কেন? সে কি সত্যিই জানতো না ওর গুরুত্ব? কিছুদিন আগে ফরেনসিক থেকে খবর এসেছে শম্ভুর দাঁতের ফাঁকে আর পাকস্থলিতে যে খাবারের টুকরো মিলেছে তা হলো সামুদ্রিক মাছের অংশ। পুরুলিয়ায় সামুদ্রিক মাছ মেলা সম্ভব, কিন্তু এ তো পরিষ্কার প্রমাণ যা বারবার বোঝাতে চাইছে ভিকটিম এখানকার বাসিন্দা নয়, উপকূল অঞ্চল থেকে এসেছে। এটা কি নজর ঘুরিয়ে দেবার পরিকল্পনা? চিন্তা ছেড়ে তিনি বললেন, বিকাশ, গত 2 সপ্তাহে জেলার প্রতিটা থানায় যত মিসিং কমপ্লেন্ট এসেছে সব কালেক্ট করো। তার মধ্যে বাছাই করো 25 থেকে 30 বছর বয়সী মিসিং যুবকদের। কাজটা 2 দিনের মধ্যে কমপ্লিট করতেই হবে। বিকাশ ব্যাপারটা না বুঝলেও গোড়ালি ঠুকে বলল, ওকে স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। একদিনের মধ্যেই খবর জোগাড় করে ফেলল বিকাশ। জনাচারেক যুবকের মিসিং কমপ্লেন ডায়েরি হয়েছিল গত 2 সপ্তাহের মধ্যে। তার মধ্যে 2 জন বাড়ি ফিরে এলেও বাকি 2 জনের খোঁজ নেই। এই 2 জনের বাড়ির ঠিকানায় যোগাযোগ করল পুলিশ। খোঁজ নিয়ে জানতে পারল এক যুবক হতাশাগ্রস্ত হয়ে রেললাইনে সুইসাইড করেছিল। অপর যুবকের বাড়ি পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে, নাম কেশব হেমব্রম। বাড়িতে অন্ধ মা ছাড়া আর কেউ নেই। গ্রামে মোবাইল টাওয়ার নেই, সিগন্যাল দুর্বল হওয়ায় মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা খুব কম। পুলিশ ছবি দেখাতেই কেশবের এক প্রতিবেশী বলল, এ তো মনে হচ্ছে আমাদের কেশব। সপ্তাহ 2 আগে কলকাতা যাবে বলে সেই যে গেল, আর পাত্তা নেই। এই লোক যে কেশব, এত নিঃসন্দেহ হচ্ছ কিভাবে? ছোটবেলা থেকে দেখছি ছেলেটাকে। মুখ না বুঝতে পারলেও গায়ের রং, হাইট এগুলো দেখে কিছুটা তো বোঝাই যায়। তাছাড়া ওই যে স্যার, হাতের বালা, ওটা কেশবের হাতে ছিল। ওর মা তো দিন রাত কেঁদে কেঁদে মরছে। আমরাই থানায় গিয়েছিলাম দল বেঁধে। কবে গিয়েছিলে? এই তো স্যার, পরশু। প্রথমে ভেবেছিলাম শহরে গিয়ে কাজে ব্যস্ত আছে কেশব, কিন্তু যার কাছে যাবার কথা ছিল সে পরশু গাঁয়ে এসে বলল কেশব নাকি যায়নি। তারপরেই আমরা থানায় গেলাম। কিন্তু স্যার, কেশব মরে গেল কিভাবে? দিব্যি জলজ্যান্ত ছেলেটা। এখন ওর অন্ধ মায়ের কি উপায় হবে স্যার? পুলিশ কেশবের ঘরখানা তল্লাশি করল। একটা মাত্র ঘর, প্লাস্টার করা নেই। একটা লোহার খাট, একটা আলনা, বুড়ি মা থাকে বারান্দার এক কোণে ঢাকা জায়গায়। একপাশে দরবার বেড়ায় ঘেরা রান্নাঘর। কেশবের ঘরে কিছুই মিলল না। বোঝা গেল ভীষণ গরিব একটা পরিবার। রিপোর্ট পেয়ে স্তম্ভিত হয়ে রইলেন সোমনাথবাবু। বিকাশকে ডেকে বললেন, ভিকটিম যদি কেশবই হয় তাহলে অত গরিব একটা ছেলের পরনে মৃত্যুর সময় দামি পোশাক কিভাবে থাকে? পায়ের জুতো জোড়াটার দাম কম করে 3000 টাকা। যাই হোক, আর দেরি না করে কেশবের মায়ের ডিএনএ টেস্টের জন্য স্যাম্পেল জোগাড় করে ল্যাবে পাঠাও। বিকাশ বলল, আমার মাথায় একটা কথা ঘুরছে স্যার। এই ছেলেটি যদি কেশব হবে তাহলে তাহলে শর্মিষ্ঠা কেন বলল ও তার প্রেমিক শম্ভু সিনা? একটা লাশের 2 জন দাবিদার। সোমনাথবাবু বললেন, এই ফাঁকাটুকু ভরাট হলেই পুরো খেলাটা বুঝে যাব। ডিএনএ রিপোর্ট পজিটিভ এলে পরবর্তী পদক্ষেপ আমি ঠিক করে ফেলেছি। শোনো। এই বলে তিনি বিকাশের কানে কানে কিছু বললেন। বিকাশ উজ্জ্বল চোখে চেয়ে বলল, একদম স্যার, আমি সেই ব্যবস্থাই করছি। এসবিএসটিসি বাস ডিপোয় সেদিন সকালে এক কাপল এসে হাজির হলো। পুরুষ যাত্রীটির মুখে চাপ দাড়ি, তার সঙ্গে স্ত্রীলোকটি একটু পর্দানসীন। এক গলা ঘোমটা দিয়ে স্বামীর পিছু পিছু চলছিল। পুরুষ যাত্রীটির কাঁধে ব্যাগ আর হাতে ধরা ট্রলি ব্যাগ। একটা বাসে উঠে মাঝামাঝি জায়গায় বসলো তারা। অন্যান্য যাত্রীরাও একে একে উঠল। বাস ছাড়ার সময় প্রায় হয়ে এসেছে। এমনি সময় কোথা থেকে একদল পুলিশ এসে হাজির হলো বাসের সামনে। সেই অবগুণ্ঠিত মহিলা পুলিশ দেখে ঘোমটা আরও টেনে দিল। একজন অফিসার বাসে উঠে বললেন, রুটিন চেক আপ। তিনি ও বিকাশ একে একে যাত্রীদের ব্যাগ ও টিকিট পরীক্ষা করতে লাগলেন। এরপর পালা এলো সেই 2 জন কাপলের। বিকাশ জিজ্ঞেস করল,
আপনাদের নাম? আমার নাম মুকুল চৌধুরী, আর ইনি আমার স্ত্রী বুলবুল চৌধুরী। কোথায় যাবেন? কলকাতা। ইতিমধ্যে অফিসার ভদ্রলোক বিকাশের পিছনে এসে দাঁড়িয়েছিলেন। তিনি এক দৃষ্টে ঘোমটা টানা মহিলার ডান হাতের দিকে দৃষ্টি মেলে মুচকি হাসলেন। তারপর গলা তুলে ডাকলেন, গীতা, বাসে উঠে এসো। একজন লেডি কনস্টেবল বাসে উঠে এলো। অফিসার বললেন, এই মেয়েটির ঘোমটা সরাও, ওর মুখটা দেখতে চাই। পুরুষ যাত্রীটি সহসা ক্রুদ্ধ হয়ে বলল, এসব কি হচ্ছে স্যার? আমরা কি করেছি? অফিসার শান্ত গলায় বললেন, আমি শুধু আপনার স্ত্রীর মুখটা দেখতে চাই, তার জন্য আমি লেডি কনস্টেবল ডেকেছি। এখন চুপ করে বসুন। গীতা হাত বাড়িয়ে ঘোমটা টানতে লাগলো, কিন্তু মেয়েটি নিজেকে সরিয়ে নিল। গীতাও ছাড়বার পাত্রী নয়। সে আর এক হাতে মেয়েটির ঘাড় ধরে এক টানে ঘোমটা সরিয়ে দিতেই দেখা গেল ফ্যাকাশে হয়ে আসা একটা নারী মুখ। অফিসার হেসে বললেন, শর্মিষ্ঠা যে, তাহলে মামার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চললে শেষ অবধি। কিন্তু শ্বশুর বাড়ির ঠিকানা যে বদলে গেছে। তোমার ডান হাতের আঙুলের অনামিকায় মুক্ত বসানো আংটিটা ভারী অদ্ভুত গড়নের, একবার দেখলে ভোলা যায় না। বাস থেকে টেনে নামানো হলো ওদের দুজনকে। তারপর জিপে উঠিয়ে নিয়ে যাওয়া হলো থানায়। দিন দুই পরের কথা। রিতম পুরুলিয়া এসেছিলেন এএসআই গোবিন্দকে সাথে নিয়ে। সোমনাথবাবু খাতির করে তাদের থানায় বসালেন। বললেন, একটা রিয়ার কেস, যা পশ্চিমবঙ্গের দুই প্রান্তের দুই থানার সম্মিলিত প্রচেষ্টায় সফল হলো। 50% কেস সলভ করলো তোমার থানা, আর বাকি 50% আমার থানা। রিতম হাসলেন, বললেন, পুলিশের কেস হিস্ট্রিতে এমন ঘটনা বিরল নয় স্যার। তবে সত্যি বলতে কি, শেষের অধ্যায়ে এখনো আমার কাছে আবছা রয়ে গেছে। গোবিন্দ তো সারাটা রাস্তা আমায় প্রশ্নের পর প্রশ্ন করে পাগল করে দিয়েছে। সোমনাথবাবু বললেন, গোবিন্দর প্রশ্ন করা সাজে। সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যে খেল দেখিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। সে যাই হোক, শুরু থেকে বলি। ধৃতদের জবানবন্দি, কিছু বাজেয়াপ্ত ডকুমেন্ট থেকে যে সমস্ত নির্ভরযোগ্য প্রমাণ হাতে এসেছে তা হলো বছর 10 আগে শম্ভু সিনহা অপরাধ জগতে পা দেয়। কিন্তু এসেই সে অন্ধকার জগতের রাজা হয়ে বসেনি, কারো অধীনে কাজ করত। কাজ করতে করতে তার পরিচয় হয় রাঘব বোয়ালদের সাথে। এদের কেউ রাজনীতিবিদ, কেউ ডাক্তার, আবার কেউ ভেকধারী সমাজসেবী। অনেক টাকা জমিয়ে এবার শম্ভু নিজেই ব্যবসা খুলে বসে। আগে কাজের সূত্রে যেসব রাঘব বোয়ালদের সাথে পরিচয় হয়েছিল তাদের দলে টেনে নেয় মোটা টাকার লোভ দেখিয়ে। শম্ভুর বয়স কম হলেও এসব ব্যবসায় তার বুদ্ধি ছিল যথেষ্ট পোক্ত। খুব অল্প সময়ের মধ্যেই অন্ধকার জগতের সম্রাট হয়ে বসে সে। আমি ওকে জেরা করে জেনেছি, কচ্ছপের খোলায় ভরে হিউম্যান অর্গান পাচার করার পরিকল্পনা প্রথম তার মাথাতেই আসে। রিতম বললেন, শম্ভু চরিত্র সত্যিই বিস্ময়কর। যত সম্বন্ধে জেনেছি ততই আশ্চর্য হয়েছি। ঠিক, গায়ে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র খুলে একদিকে গ্রামের মানুষদের উপকার, অন্যদিকে তাক বুঝে অর্গান চুরির মতো জঘন্য পেশা ছিল তার। কিন্তু শম্ভুর জীবনে তখনও নারী ছিল না। এ কাজে যে কোনো সময় ধরা পড়ে যাবজ্জীবন জেল হতে পারে, পুলিশের গুলিতে এনকাউন্টার হতে পারে। তাই হয়তো সংসার ধর্মের দিকে মন দেয়নি শম্ভু। কিন্তু একবার পুরুলিয়ায় কাজের সূত্রে এসে পরিচয় হলো শর্মিষ্ঠার সাথে। চিরকুমার শম্ভুর চিত্তচাঞ্চল্য হলো। সে মন দিয়ে ফেলল শর্মিষ্ঠাকে। বাইরে থেকে শর্মিষ্ঠা খুব সাধারণ মেয়ে হলেও বাস্তবে সে ছিল এক্সট্রাঅর্ডিনারি। শম্ভুর সাথে আলাপ গাঢ় হবার পর কথায় কথায় সে বুঝে গেল শম্ভুর ব্যবসাটা ভালো নয়, ঝুঁকি আছে, পুলিশের ভয় আছে, জীবন নষ্ট হবার ভয় আছে। সে শম্ভুকে দিনরাত বোঝাতে থাকে যাতে এ লাইন সে সম্পূর্ণ ছেড়ে দেয়। যথেষ্ট টাকা করেছিল শম্ভু। সে ঠিক করল এ ব্যবসা বন্ধ করে দিয়ে বিদেশে গিয়ে সে হোটেল ব্যবসা চালু করবে, শর্মিষ্ঠাকেও বিয়ে করে নেবে। কিন্তু সমস্যা হলো, আন্ডারওয়ার্ল্ড এমন এক জগৎ যেখানে প্রবেশ করা যায় কিন্তু প্রস্থানের পথ নেই। শম্ভু বুঝল সে সরে যেতে চাইলেও দলের লোকেরা তাকে সরতে দেবে না, হয়তোবা দুনিয়া থেকেই সরিয়ে দেবে। পালিয়ে গিয়েও রেহাই নেই। এই নেটওয়ার্ক এতটাই শক্তিশালী, দুনিয়ার যে প্রান্তেই সে যাক না কেন ঠিক খুঁজে বার করে নেবে। গোবিন্দ বলল, একটি বারের জন্য মাথায় আসেনি এই ব্যাপারটা।
রিতম বলল, ঠিক এই কারণেই নিজেকে মৃত প্রমাণ করার জন্য তারই বয়সী এক হাইটের লোককে অপহরণ করে তাকে খুন করে দুনিয়াকে দেখাতে চাইল যে শম্ভু সিনহা মৃত। এছাড়া নিজের হাতে তৈরি করা সিন্ডিকেটকে সে নিজেই ধ্বংস করতে চেয়েছিল, যাতে সে নিশ্চিন্তের জীবনযাপন করতে পারে। এই কারণেই খুব সহজে আমরা সিন্ডিকেটের নোংরা খেলা ধরতে পেরেছিলাম। সোমনাথবাবু বললেন, একদমই তাই। এই কারণেই প্রথমে শর্মিষ্ঠাকে থানায় পাঠিয়ে মৃত ব্যক্তির নাম যে শম্ভু সিনহা তা পুলিশকে বিশ্বাস করানো হলো। এরপর এলো রহস্যময় কাগজ, যা শর্মিষ্ঠার কাছে রাখতে দিয়েছিল শম্ভু। মৃত ব্যক্তি স্থানীয় কেউ হতে পারে, এই সম্ভাবনা পুলিশের মাথায় যাতে মোটেই না আসে, তাই পরিকল্পনা করে পলিমাটির কাদা মাখানো হয়েছিল ভিকটিমের জুতোর তলায়। সম্ভবত মারার আগে তাকে সামুদ্রিক মাছ খাওয়ানো হয়েছিল। এত কিছুর পরে তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ডের ঝানু গোয়েন্দারাও ভাবতে বাধ্য হতেন যে ভিকটিম পুরুলিয়া নয়, দক্ষিণবঙ্গের লোক। কিন্তু স্যার, হরিচরণ কোথায় গেল? আর ট্রাকটাই বা পুরুলিয়ায় এলো কিভাবে? সোমনাথবাবু বললেন, সবটা নাইবা আমার মুখে শুনলে। এসো, তোমাদের অপরাধীদের সাথে সাক্ষাৎ করাই, ওদের মুখেই বাকিটা শুনতে পাবে। তিনজন উঠে থানার হাজতের সামনে এলেন। কনস্টেবল ফাটক খুলে দিল। ভেতরে পাশাপাশি বসেছিল শম্ভু সিনহা আর শর্মিষ্ঠা। দুজনের মুখেই ক্লান্তি, চোখে পরাজয়ের ছাপ। সোমনাথবাবু বললেন, শম্ভু, আশা করি অফিসার রিতমকে চিনতে পারছো। ওর একটা প্রশ্নের উত্তর দাও, হরিচরণের কি হয়েছিল? শম্ভু কয়েক মুহূর্ত মাথা নিচু করে রইল, তারপর ধীরে ধীরে মুখ তুলল। আমি চেয়েছিলাম সূত্র ধরে পুলিশ ক্যানিং যাক, তাই পরিকল্পনা করে ট্রাকটা পুরুলিয়া এনেছিলাম। ব্যাপারটা যাতে সহজ মনে না হয়, ইচ্ছে করে নাম্বার প্লেট খুলে ফেলেছিলাম। কিন্তু জানতাম চেসিস নাম্বার দিয়ে ট্রেস করলে পুলিশ ঠিক ট্র্যাক মালিক অবধি পৌঁছাতে পারবে। হরিচরণ ছিল আমার পথের কাঁটা, ওকে না সরালে আমার সব পরিকল্পনায় জল ঢেলে দিত। রিতম এগিয়ে এলেন। কি করেছো হরিচরণের সাথে? শম্ভু ম্লান হাসি হেসে বলল, হরিচরণ আমায় চিনত, তবে সে আমার কালো ব্যবসার কথা জানতো না। বাড়ি ফিরবো বলে সে রাতে 9টা নাগাদ ও ট্রাকে উঠে বসি বারাসাত থেকে। রাতে একটা ধাবায় ট্রাক থামালো হরিচরণ। খাওয়া দাওয়ার পরে ওকে বললাম, চল একটু সামনে চল, গাড়ির মধ্যে আমার ব্যাগে বোতল আছে, বিদেশি জিনিস। হরিচরণ তো বেজায় খুশি, সে সরল বিশ্বাসে আমার সাথে এলো। রাস্তা পুরো ফাঁকা ছিল, সেই সুযোগেই পেছন থেকে তার গলায় দড়ি পেঁচিয়ে টেনে ধরি। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। গোবিন্দ অবাক হয়ে বলল, তারপর লাশ কি করলে? যে জায়গায় লাশটা পুঁতে রেখেছিলাম সেটা পরে পুলিশকে দেখিয়ে দিয়েছি। হরিচরণের বডি ট্রাকে চাপিয়ে সারা রাত গাড়ি চালিয়ে খুব ভোরে পুরুলিয়া চলে আসি। লাশ পোতা আছে কোল মাইনের কাছে। সোমনাথবাবু বললেন, আজ ভোরবেলা পচা গলা দেহ উদ্ধার হয়েছে শম্ভুর দেখানো জায়গা থেকে, তবে লাশ হরিচরণেরই কিনা সেটা প্রমাণ সাপেক্ষ। রিতম শম্ভুর দিকে তাকিয়ে বললেন, পুরুলিয়াতেই বা কেন? কেশবকে কিভাবে ফাঁদে ফেললে? ওর দোষ। ওর চেহারা প্রায় আমার মতো ছিল। আমার মৃত্যুর জন্য আমার মতোই কাউকে দরকার ছিল। কেশব গরিব ঘরের ছেলে, অন্ধ মা ছাড়া আর কেউ নেই ওর পরিবারে। প্রথম যেদিন ওকে দেখি সেদিনই মতলব কষে ফেলি, পরিচয় করি। জানতে পারি শহরে কোথায় যেন একটা চাকরি পেয়েছে। তাকে বলি মাইনে তো পাবে 1 মাস পরে, ততদিন শহরে গিয়ে কোথায় থাকবে আর খাবেও বা কি। এক কাজ করো, ট্রেন ধরার আগে ভোরবেলা কোল মাইনিংয়ের সাইটে এসো, তোমাকে কিছু টাকা দিয়ে দেব, মাইনে থেকে একটু একটু করে শোধ করে দিও। কেশব আপ্লুত হয়ে আমাকে কৃতজ্ঞতা জানায়। এরপর সেদিন ভোরবেলা আসে, মাছ ভাজা ঠান্ডা পানিও খেতে দিয়েছিলাম ওকে। ও কিছুই সন্দেহ করেনি। তারপর? শম্ভু দীর্ঘশ্বাস ফেলল। খাওয়া দাওয়ার পরেই ওকে মেরে ফেলি। ভেবেছিলাম গরিব ঘরের ছেলে, অন্ধ মা ছাড়া আর কেউ নেই।
ওর নিখোঁজ হওয়া খবর নিয়ে তেমন কিছু হইচই হবে না। ততদিনে আমি অনেক দূরে চলে যাব। আমার সঙ্গে এক সেট পোশাক আর জুতো জোড়াও ছিল। সেই পোশাক আর জুতো পরিয়ে দিয়েছিলাম লাশের শরীরে, আর আগে থেকে সঙ্গে আনা নদীর পলিমাটির কাদা ওর জুতোর তলায় ভালো করে মাখিয়ে দিই। চাইছিলাম পুলিশ ভাবুক মৃত লোকটা দক্ষিণবঙ্গের মানুষ। শর্মিষ্ঠাকে আগেই সব বুঝিয়ে রেখে দিয়েছিলাম। ও থানায় গিয়ে মৃত ব্যক্তিকে শম্ভু সিনহা বলে শনাক্ত করবে এবং কিছুদিন পরে সেই রহস্যময় কাগজ দেবে। পুলিশ অর্গান পাচারের দিকেই ব্যস্ত হয়ে পড়বে। এত বড় সিন্ডিকেট ধরা পড়লে তোল পার হয়ে যাবে চারিদিক। শম্ভু সিনহার মৃত্যুর খবরে পুলিশ আর তেমন মাথা ঘামাবে না। পাসপোর্ট, ভিসা সব তৈরি ছিল, সব। কলকাতায় পৌঁছে সিঙ্গাপুরের ফ্লাইট ধরতাম, নতুন নামে নতুন জীবন শুরু করতাম। কিন্তু কিন্তু একটা হিসেব ভুল হয়েছিল। সোমনাথবাবু শান্ত গলায় বললেন, হ্যাঁ, তুমি একটা ভুলই করেছিলে। তুমি ভেবেছিলে পুলিশকে পথ দেখিয়ে দিলে পুলিশ আর অন্য পথে হাঁটবে না। কিন্তু অপরাধ যত নিখুঁতি হোক, কোথাও না কোথাও একটা ছাপ থেকে যায়। তোমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আর শর্মিষ্ঠা, তোমার জন্য আমার সত্যিই দুঃখ হয়। ভালোবাসা মানুষকে শক্তি দেয়, কিন্তু চোখ বুজিয়ে দিলে সেই ভালোবাসাই তাকে অপরাধের পথে ঠেলে দেয়। দিকভ্রষ্ট মানুষকে ভালো পথে নিয়ে আসা পুণ্যের কাজ, কিন্তু তার জন্য নির্দোষ ব্যক্তিকে হত্যার পাপ এড়ানো যায় না। শর্মিষ্ঠা লজ্জায় ফুঁপিয়ে কেঁদে ফেলল। সকলে বাইরে বেরিয়ে এলেন। লকআপের দরজা সশব্দে বন্ধ হয়ে গেল।